নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মেঘা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আবার চলে এসেছি আবার একজন বিশেষ অতিথির সাথে আবার একটা বিশেষ পর্ব নিয়ে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন অতিথিরা থাকেন যারা তাদের প্রফেশনাল লাইফটাকে সামলানোর পাশাপাশি তাদের যেটা ভালো লাগার কাজ, তাদের যেটা ভালোবাসার বিষয়, সেটাকেও দুর্দান্তভাবে কিন্তু বাঁচিয়ে রেখেছেন, চর্চায় রেখেছেন। আমাদের আজকের অতিথি পেশায় শিক্ষিকা হলেও কিন্তু নেশায় তিনি শিল্পী। যদিও বয়সটা খুব বেশি নয়, কিন্তু এইটুকু বয়সে এই দুটো কাজকে কিভাবে সমান তালে সামলে চলেছেন, দুদিকের দায়িত্বকে কিভাবে সমানভাবে ব্যালেন্স করে চলেছেন, সেই নিয়ে গল্প হবে আমাদের আজকের এপিসোডে। আমি এখন আমাদের আজকের অতিথি প্রত্যুষা জানাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার প্রত্যুষা দি। নমস্কার। আমি প্রথমেই তোমায় যে প্রশ্নটা করব, দিদিমণির প্রচুর দায়িত্ব, ছাত্রছাত্রীদের তৈরি করা, পরীক্ষা, কোয়েশ্চেন, খাতা দেখাই, এত দায়িত্ব সামলে আবার শিল্পচর্চার সময়টা বেরোয় কোত্থেকে? সত্যি কথা বলতে কি, আমাদের তো দিনে 24 ঘন্টা সময়। তো এই 24 ঘন্টার মধ্যে প্রতিটা কাজের আলাদা আলাদা নির্দিষ্ট সময় আছে। এইটা করছি মানে ওইটা পারবো না, এটা খুব বোকা বোকা কথা। বা আমি এই কাজটা করার জন্য আমাকে সময় বের করতে হচ্ছে, আমার মনে হয় না যে এটা সঠিক। কারণ আমরা অনেকটা সময় শুয়ে বসে খেয়ে দিয়ে কাটিয়ে দিই। তো সেখানে আমার কাছে মানে আমার পেশা যেটা, সেটা আমার কাছে হচ্ছে আমাকে আমাকে সারভাইভ করার জন্য আমার প্রয়োজন, আর এটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা। তো দুটোর জন্য আমার কাছে আলাদা করে সময় বের করতে হয় না, সেটা আপনা থেকেই হয়ে যায়। ছবি আঁকাটা কি ছোটবেলা থেকেই চর্চায় ছিল? ছোট থেকেই আমি ছবি আঁকতাম। যেমন হয় আমাদের বাঙালি বাড়িতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় যে ছোট থেকেই আঁকা, আবৃত্তি, নাচ, গান সবগুলোতেই আমাদের মানে চর্চার মধ্যে রাখা হয়, যাতে করে যে দিকটা ভালো লাগছে হয়তো। তো সেখানে আমার ছোট থেকেই যেটা ভালো লাগতো সেটা হচ্ছে ছবি আঁকাটা। সেই বাবা মার হাত ধরে আঁকার স্কুল যাওয়া থেকে শুরু করে আজকে বেশ বড় বড় এক্সিবিশন, এই জার্নিটা কেমন ছিল? জার্নিটা ছিল এমন, সত্যি কথা বলতে কি যে ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি ফাইন আর্টস নিয়ে পড়বো। কিন্তু আমরা যে জায়গায় বড় হয়েছি সেখানে এখনও লোকজন যে ফাইন আর্টস নিয়ে পড়তে গেলে কি করতে হয়, বা মানে আদৌ এই ছবি আঁকা নিয়ে পড়াশুনো করলে অনেকেরই ধারণা সেখানে হচ্ছে কলকা আর্টিস্ট হওয়া যায়। তো সেখানে একটা সরকারি চাকরি হবে বা একটা সেটেল জব জব যাকে বলে আর কি। তো সেই রকম চাকরি হবে, একটা ওরকম পেশাই লোকে পছন্দ করে। তো জেনারেল লাইনে যাবে বা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এই পেশায় যাবে মনে করে। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার, আমাদের বাড়িতেও তেমনই ছিল যে মানে ছবি আঁকা নিয়ে যে পড়বো, ভালো লাগাটা ভালো লাগার জায়গা, কিন্তু ছবি আঁকা নিয়ে এগোনো যায় সেটা মানে ওনাদেরও ধারণা ছিল না। ওটা ওনাদের দোষের কিছু নেই। তো আমি আমার পড়াশুনো শেষ করার পর যেটা মনে হয় যে যে আমি ছবিটা এমনি আঁকছিলামই। তো 16 সালে সম্ভবত তো একটা অ্যাড দেখি ওই চারুকলাতে, তখন হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স হতো, এখনও হয়। তো আমরা সেখানে যোগ দিই, এবং সেটাই ছিল অনেকটা বলা যায় টার্নিং পয়েন্টের মতো আর কি। কারণ ওখানে আসার পরে 17 সালে যখন ঢুকি আমি, তখন সেখানে অনেক ধরনের আর্টিস্টদের সাথে, অনেকের সাথে, অনেক গুণীজন মানুষদের সাথে আলাপ হয়। এবং তাদের সাথে আলাপ হওয়ার পরে যেটা হয় যে ছবিকে অন্যভাবেও ভাবা যায়, অন্যভাবেও দেখা যায়। তারপরে ধীরে ধীরে মানে ভালোবাসাটা ছিল, সাথে হয়তো একটা গতি বা একটা পথ চলার একটা দিশা পেয়েছিলাম হয়তো মানে। এবং আমি চিরকৃতজ্ঞ যে সেই সময়ে আমরা সবাই সেখানে জয়েন করেছিলাম ওয়ার্কশপে বা আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সটাতে, যেখান থেকে আমরা মোটামুটি এগোতে পেরেছিলাম আর কি। আচ্ছা, এই যে বাচ্চারা জেনারেলি এই ছবি আঁকা, নাচ, গান এই জিনিসগুলো নিয়ে খুব উৎসাহী থাকে, তো সেখানে তুমি শিক্ষিকা, বাচ্চাদের সাথে এমনিতেই বেশ ক্লোজ একটা রিলেশন, তো ওদের সাথে কখনো শেয়ারে ছবি আঁকার কাজ হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হয়। সেই এক্সপিরিয়েন্সটা কেমন? মানে ওদের সাথে খুব মজাদার। মানে আমাদের যেমন হয়, আমাদের তো মানে আমাদের পেশাটা এমনই, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ। মানে এমন আমি আজ থেকে 2-3 বছর আগের একটা অভিজ্ঞতার কথা বলছি। মানে আলাদা করে ক্লে নিয়ে খুব একটা কাজ আমি যে করেছি ব্যক্তিগতভাবে তেমনটা নয়, টুকটাক করেছি হয়তো। এবার হঠাৎ করে আমাদের
একটা ফেস্ট আসে, যে ইন্টার স্কুল ফেস্ট, সেখানে হচ্ছে ক্লে দিয়ে মাস্ক বানাতে হবে বাচ্চাদের। তো সেখানে অনেকটা নিজেকে শিখে ওকে শেখানো, এবং সেখানে ও শিখছে আমিও শিখছি, একসাথে কাজ করছি, এবং তারপরে যখন সে সেখানে ভালো করে মানে পারফর্ম করছে, সেখানে সে পুরস্কার পাচ্ছে বা স্বীকৃতি পাচ্ছে, সেটা একটা অন্যরকম মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। আচ্ছা, দিদিমণির এক্সিবিশনে কখনো স্টুডেন্টরা হ্যাঁ, পৌঁছেছে? আর সেটা সিনটা সেটা কিরকম ছিল? অন্যরকম, মানে সেই অনুভূতিটা অন্যরকম, মানে বহুবারই হয়েছে। লাস্ট আমার যখন একক প্রদর্শনীটা হলো, তখনও প্রচুর ছাত্রছাত্রী এসেছে, বা তার আগে গ্রুপ শোগুলোতেও প্রচুর ছাত্রছাত্রী। ওনারা মানে ওনাদের বাবা মায়েদের ধন্যবাদ যে ওনারা সাথে করে নিয়ে আসেন, যে ভালো লাগার জায়গা, সত্যিই খুব ভালো লাগার জায়গা। না, এটা কিন্তু সত্যি যে বাকি সবার থেকে যখন একটা বেশ উৎসাহ পাওয়া যায়, সেটা একদিকে। আর যখন এই ছাত্ররা যারা বোধহয় জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা দখল করে বসে থাকে, তাদের থেকে যখন অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া যায়, সেটা বোধহয় একটু আলাদাই রকমের একদম। ফিলিংস হয়ে দাঁড়ায়। এমনিতে বাচ্চাদের সাথে সম্পর্ক কেমন? বাচ্চাদের সাথে সম্পর্ক তো খুবই ভালো, মানে ভালো বলতে কি, ওরা তো খুব নিষ্পাপ হয়। কারণ ছোটদের মধ্যে মানে বড়দের মধ্যে যে জটিলতাটা থাকে, ছোটদের মধ্যে সেটা থাকে না, এবং ওরা যেটা বলে সেটা মন থেকে বলে, মানে সেটা একদম নিখাদ যাকে বলে। তো সেই তাদের সাথে সম্পর্কের আলাদা করে ওই মাপকাঠি হয় না, সে ভালোবাসাটার কোনো মানে মূল্য হয় না বা দাম হয় না। আচ্ছা, এই ভালোবাসাটা কখনো ছবি আঁকার রসদ হয়ে উঠেছে, বা ওরা একদম, কখনো ছবি আঁকার ইন্সপিরেশন? একদম। সেই গল্পটা একটু শুনি। ইন্সপিরেশন বলতে আমার মূলত আমার ছবি আঁকার বিষয় যা, আমার মূলত আমাদের চারপাশে সমাজের এই নিরন্তর ভোল বদল, এবং সেই ভোল বদলে যে বাস্তবতার যে অনুভূতিগুলি আমাকে নাড়া দেয় সেখানে, এবং এই পিতৃতান্ত্রিক সমাজে নারীর যে মূল্যবোধ, তা বারবার আমাকে অনুপ্রাণিত করেছে আমার কাজের পথে। এবং এই ছোটদের সাথে থাকতে থাকতে যেটা আমার সুবিধে হয়, যে ওদের মতো সহজ সরল করে ভাবতে সাহায্য করে আমাকে, যে একটা কোনো বিষয় খুব সহজে সেই সহজ একটা বিষয়ের মাধ্যমে হয়তো একটা কঠিন জিনিসকে আমি উপস্থাপন করতে পারছি। তো সেটার জন্য আমি হয়তো ওদের কাছে অনেকটা ঋণী বা কৃতজ্ঞ। আচ্ছা, একটা একটু অন্যরকম প্রশ্ন করি। তুমি তো বাংলা সাহিত্যের ছাত্রী, আহ, হঠাৎ করে পড়াশোনার বিষয় হিসেবে সাহিত্যকে বেছে নেওয়ার কারণ কি ছিল? সত্যি কথা বলতে কি, বাংলাটা আমার ভীষণ পছন্দের একটি বিষয়, এবং মানে মানে তোমাদের এপিসোডটার নাম এক পেশা ভিন্ন নেশা, এখানে আমি বলবো আমার দুটোই নেশা। মানে একটা আমাকে অবশ্যই পেশা বলবো, কারণ সেখান থেকে আমি পয়সা পাই, সেটা আমাকে মানে নেশাটাকে বাঁচিয়ে রাখার জন্য রসদ যোগায় হয়তো, মানে রসদ মানে কি বলবো, যে টাকা পয়সা বা মূলধন যোগাচ্ছে হয়তো। কিন্তু মানে ছোট থেকেই পড়ানোটা আমার ভালো লাগতো, যে মানে ভেবেছিলাম হয় ছবি আঁকবো। মানে পড়ানোটাও বেশ একটা প্যাশন। প্যাশন, আর বোধহয় একদম প্যাশনটা না থাকলে পুরোপুরি শিক্ষক হয়ে ওঠা যায় না, একদম সেই একদম কানেক্টিভিটিটা তৈরি হয় একদম না, তাই একদম। না? আমার বাবা একজন শিক্ষক ছিলেন, তো ছোট থেকে সেই পরিবেশটা পেয়েছি। তো এবং পড়ানোর মতো বোধহয় মানে স্যাটিসফ্যাকশন আর অন্য কোথাও নেই আর কি, অন্য কোনো পেশায় আমার মনে হয় পাওয়া যায় না, যে শিক্ষকতার মতো যে স্যাটিসফ্যাকশন অন্য কোথাও আছে বলে মনে হয় না। আচ্ছা, এই যে তোমার পড়াশোনা, একটু আগে কথা হলো সাহিত্য নিয়ে, কখনো এই যে সাহিত্য, তার মানে বেশ সাহিত্য চর্চাও আছে ভালো মতো, সাহিত্য পড়ার পাশাপাশি কি নিজেরও লেখালেখি টুকটাক হয়? না, আমি লেখালেখি যে খুব করি তেমন, হ্যাঁ ছোটদের জন্য কিছু হয়তো টুকটাক লেখালেখি হয়তো করি, কিন্তু ওইভাবে নয়। ছবিটা আঁকি। আচ্ছা, এই যে চলার পথে, এই কারণেই প্রশ্নটা করলাম, যে চলার পথে সাহিত্য আর ছবি দুটোই ভীষণ ক্রিয়েটিভ জিনিস। একদম। দুটো এই জিনিস সৃষ্টি করছেন, তার মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করছেন, আবার উল্টো দিকে যারা রিসিভার বসে আছেন, তারা আবার নিজের মতো করে ডিকোড করে রিসিভ করছেন। একদম। তো কোথাও গিয়ে কি তোমার এই পড়াশোনাটা, তোমার ছবি আঁকাটা, দুটো একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল? অবশ্যই। মানে পড়াশুনো আর ছবি আঁকা দুটোই একে অপরের পরিপূরক তো বটেই। কারণ কি বলবো, যে একটা কবিতা হয়তো আমি পড়ছি, সেই কবিতা থেকে তার একটা লাইন হয়তো আমার মনে হচ্ছে যে সেখান থেকে একটা ছবি হতে পারে, বা সেই লাইনটা হয়ে যাচ্ছে একটা বা সেই লাইনের বা সেই বক্তব্যটা হয়তো ছবির ভাষা হয়ে উঠছে। তো একে অন্যের পরিপূরক।
যে এই যে ছবির কথা হলো, পড়াশোনার কথা হলো, বাচ্চাদের কথাও হলো, এই পাশাপাশি আর সবচেয়ে ভালো লাগার জিনিস কোনগুলো? আর ভালো লাগার জিনিস বলতে আমি এমনি নিজে আবৃত্তি পড়তে ভালোবাসি, আবৃত্তি টুকটাক করি এমনি। দু লাইন তাহলে তো শোনানো যেতেই পারে আমাদের। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পুরনো নতুন দুঃখ। যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ। আমি বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে। মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জাগাও সবুজ পাতা, তছনছ করো। কিছুদিন ঘুরে দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে বসো। এখন পুরনো এই দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে এ আমার কাছে এসে বসতে চায়। কিছুদিন থাক, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর। ও নতুন দুঃখ, তুমি এসো তারপর। অসাধারণ, তোমার ভয়েসটা ভীষণ সুন্দর। তো ভয়েসটাকে ধন্যবাদ। মোটামুটি ঘষা মাজা করা হচ্ছে কতদিন ধরে? না, আলাদা করে ঘষা মাজা যে করি তেমনটা মানে নয়। একদম ন্যাচারাল ট্যালেন্ট? না না, ন্যাচারাল ট্যালেন্টের কিছু নয়। এমনি যখন অবসর সময় পাই, কবিতা বলতে ভালো লাগে আমার। আর মানে কবিতা বলি, নিজে নিজেই বলি, চর্চা করি, এইটুকুনি। আচ্ছা, এই যে ধরো তুমি তোমার পড়াশোনা, পরবর্তীকালে প্রফেশন, তার পাশাপাশি যখন ছবি আঁকাটাকে ভীষণ প্রমিনেন্টভাবে শুরু করলে, সেখানে একাডেমির মতো জায়গা, যেখানে কলকাতার শিল্পীদের প্রাণকেন্দ্র একাডেমি, সেখানে এক্সিবিশন, সোলো এক্সিবিশন, বেশ লম্বা এবং টাফ জার্নি। তো প্রফেশনের পাশাপাশি যখন এতটা ফোকাস দিলে ছবিতে, চারপাশ থেকে রিয়াকশন কেমন ছিল? কাছের লোকজন বা রিলেটিভ বা বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে কতটা মোটিভেশন ছিল আর কতটা ডিমোটিভেশন ছিল? আমি এখানকার বন্ধুবান্ধবদের কথা বা আমার আশেপাশের শিল্পী বন্ধুবান্ধবদের কথা বা আমার সহকর্মী যারা, তাদের কথা যদি বলি, প্রত্যেকেই আমাকে উৎসাহ দিয়েছেন যে কাজের পাশাপাশি এই যে আমি আমার নেশাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা শিল্প চর্চাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি রীতিমতো প্রত্যেকের কাছ থেকে ভীষণভাবে উৎসাহ পেয়েছি। আর কিছু ডিমোটিভেশন যে পাইনি তেমনটা না, সেটা তো মানে হতেই থাকে। মানে একটা মজার গল্প মনে পড়ছে, সেটা মানে এটা এই প্রসঙ্গে হয়তো নয়। তখন আমি মানে সদ্য কলেজে ভর্তি হব, তো সেই সময় যেটা হয় যে প্রেসিডেন্সি এবং যাদবপুর দুটো জায়গায় সুযোগ পাই। তো সেখানে আশেপাশের লোকজন মানে যেটা মন্তব্য করে যে প্রেসিডেন্সি যাদবপুরে পাঠিয়ে লাভ নেই, কারণ ওখানে পাঠালে মেয়ে বড় হয়ে সিগারেট খাবে, মানে ওই শর্টস পরে ঘুরে বেড়াবে, তার থেকে পাশাপাশি কোনো মিশনারি কলেজ বা বাড়ির পাশে কলেজে ভর্তি করা হোক। তো এইরকম লোকজন তো থাকবেই, এবং সেটা আমাদের এগিয়ে যেতে আরো সাহায্য করে বোধহয়। কোথাও গিয়ে নেগেটিভ কমেন্টগুলো বোধহয় আরো জেদ একদম তৈরি করে, জেদটা যে না তৈরি এটা করে, করতেই একদম হবে। একেবারে তাই। তাহলে কিন্তু যারা অ্যাকচুয়ালি নেগেটিভ মানুষজন একদম, রয়েছেন একদম। জীবনে, তাদের কাছে একটা বিগ থ্যাঙ্কস। কোথাও গিয়ে একদম। বিশেষ করে যখন মহিলাদের ক্ষেত্রে প্রত্যেকেই আমরা চলার পথে এরকম একদম। নেগেটিভ মানুষজনকে চারপাশে পাই, তারা বোধহয় একটা আলাদাই এনার্জি তৈরি করে দেয়। ওই যে জীবনে চলার পথে যা যা ধাক্কা আসবে, সেগুলোর জন্য আগাম কিন্তু তারাই তৈরি করে দেয়। একদম। আর এমনিতে এই যে শিল্পী জীবনে আইডল কে ছিলেন বা কারা ছিলেন? আইডল কে ছিলেন বলতে, আমার যেমন ব্যক্তিগতভাবে আমি মানে একদম ছোটবেলার কথা যদি বলি, আমি কয়েকজন শিল্পী ছাড়া কারোর না আমি জানতাম না। কারণ বললামই যে আমাদের বড় হওয়াটা এমন সময়, তখন স্মার্টফোন ছিল না, তখন ওই একদম কিপ্যাড ফোন। তো সেখানে আলাদা করে এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল না। আমার ছবি দেখার মানে সুযোগ ছিল যে দেশ পত্রিকায় কিছু ছবি বেরোতো, এখনও বেরোয়, তখনও দেশ পত্রিকায় কিছু ছবি বেরোতো, সেখানে আমি দেখতে পেতাম। তো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো রামকিঙ্করের ছবি, রবীন্দ্রনাথের ছবি, তো আমার গণেশ পাইনের ছবি, এই ছবিগুলো আমার ভীষণ ভালো লাগতো। এবং এছাড়াও বহু মানুষজন আছেন আমার ভালো লাগে, কিন্তু আমি মূলত এনাদের ছবি দেখেছি ছোটোবেলায়।
বা বিকাশ ভট্টাচার্যের ছবি। তারপরে যখন এখানে এলাম, পড়াশুনো শুরু করলাম, কাজ করতে শুরু করলাম, তখন এই নিয়ে পড়াশুনো করলাম যখন, তখন একটু একটু মানে এখনো শিখছি, জানছি, এই আর কি। আচ্ছা, এইটা তো আইডলদের কথা শুনলাম, তুমি নিজে স্পেশালি কোন জনারটা বা কোন ঘরানার কাজ করতে সবচেয়ে বেশি কমফোর্টেবল? কোন ঘরানার কাজ বলতে মূলত আমার কাজের মধ্যে আমি চেষ্টা করি যে একটু সেমি অ্যাবস্ট্রাকশন বা মানে খানিকটা বিমূর্ততাকে আমার ছবির মধ্যে মানে খানিকটা বিমূর্ততার মাধ্যমে আমি আমার চিন্তা ভাবনা বা সমাজের এই বাস্তবতার যে রূপগুলোকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি, যেখানে একদম রিয়েলিস্টিক কোনো অ্যাপ্রোচও থাকে না, আবার একদম খুব অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ততার দিকেও যাই না। তো মোটামুটি মানে বোঝার একদম মানে বাস্তবতার সাথে আপন মনের মাধুরী একদম। মিশিয়ে একটা নতুন কিছু সৃষ্টি হয়। তো এই সৃষ্টির পছন্দের মিডিয়াম কোনটা? মূলত আমি কাজ করি ইঙ্কে, চারকোলে বা ওয়াটার কালারে। তো ওই যখন যেমন ইচ্ছে হয়, যখন যেমন বা সফট প্যাস্টেলেও কাজ করি। পার্টিকুলার এগুলো বেছে নেওয়ার পেছনে কোনো কারণ? আলাদা করে ওরকম কারণ নেই। প্রথম যেমন ইঙ্কে কাজ করতাম, তার কারণ আমি যখন বিএড করছি তখন কলেজে পেছনের ব্রেঞ্চে বসে লেকচার শুনতাম একদিকে, অন্যদিকে কাজ করতাম। তো সেখানে অন্য মিডিয়ামে কাজ করাটা মুশকিল ছিল, কিন্তু ইঙ্ক দিয়ে কাজ করা যেত সহজেই, কারণ পেনের মধ্যে তো কালিটা ঢুকিয়ে নিয়ে গেলেই হলো। তো তখন ওইভাবে ইঙ্ক দিয়ে কাজ করেছি। বা যে ক্লাসটা হয়তো ভালো লাগছে না, তখন হয়তো বসে, স্যার ম্যামরাও বুঝতে পারতেন, কিছু বলতেন না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন না করলে নয়, এই যে নিজে স্টুডেন্ট হিসেবে যে দুষ্টুমিগুলো করেছো, শিক্ষিকা হিসেবে স্টুডেন্টদের থেকে এগুলো ফেরত পেয়েছো? হ্যাঁ, তখন কেমন লাগছে? ওটাও এক ধরনের মজাদার মানে অভিজ্ঞতাই আর কি, একটা অন্যরকম অভিজ্ঞতাই, যে যে দুষ্টুমিগুলো ছোটবেলায় মানে স্কুল জীবনে আমরা করেছি, এখন সেগুলোই ফেরত পাই। তখন ওই বলি যে তোমরা যে দুষ্টুমিগুলো করছো, আমিও কদিন আগে ওই দুষ্টুমিগুলো করেছি, অতএব ওই জন্য বোধহয় সহজেই ধরে ফেলা যায় আর ওটা। আচ্ছা, এরকম ধরো ক্লাসে পড়াচ্ছো, হঠাৎ করে কোনো একটা ছাত্র বা ছাত্রীকে দেখলে লাস্ট বেঞ্চে বসে ছবি আঁকছে, তখন তোমার অ্যাকশনটা কি থাকে? আহ, এখনকার ছাত্রছাত্রীরা সত্যি কথা বলতে কি, ওরা না আমাদের মতো নয়, ওরা অনেক বেশি স্মার্ট আর কি। ওরা জানে যে যে পড়াটা শুনতে হবে ঠিক শুনে নেয়। আর যখন দেখে যে না ঠিক আছে, হয়তো ওই ক্লাসটা খুব একটা মানে হয়তো সাবস্টিটিউশন ক্লাসে গেছি, তো সেখানে আমারও বকাবকি করার কোনো জায়গা নেই, বকাবকি খুব একটা করি যে তেমনটা নয়, কিন্তু ওই আর কি যে ঠিক আছে ম্যাম আমি একটু ছবি আঁকছি, তো ঠিক আছে আঁকছে আঁকছে। না, বেশ ভালোবাসা দিয়ে ছাত্রছাত্রীদের মনটা জয় করে নেওয়া। খুব একটা কড়া দিদিমণি তো মনে হয় না তুমি। ছাত্রছাত্রীরা বলতে পারবে ওটা ভালো। আচ্ছা, এই যে ছাত্রছাত্রীদের সাথে একসাথে কাজ করার এক্সপিরিয়েন্সও তুমি শেয়ার করলে আমাদের সাথে, আর ভবিষ্যতে এরকম কোনো প্ল্যান আছে ছাত্রছাত্রীদের সাথে দল বেঁধে বেশ এক্সিবিশন হবে বা কোনো আর্ট শো হবে? হলেও হতে পারে, সেটা এখনও ওইভাবে কোনো ভাবনা চিন্তার মধ্যে নেই, বা এখনও ওইভাবে ভাবিনি, দেখা যাক। আচ্ছা, তোমার যে ছাত্রছাত্রীরা এখন তোমাকে দেখছে অন স্ক্রিন, তাদেরকে কি বলবে? তাদেরকে কিছুই বলবো না, তাদের যেটা বলার যে যেটা ভালো লাগবে তারা যেন সেটা করে, যে জায়গাটা বা যে বিষয়টা তাদের ভালো লাগবে পড়তে, বাড়ির চাপে বা পারিপার্শ্বিক চাপে পড়ে যেন তারা মানে না এগোয় বা না সিদ্ধান্ত নেয়, যেটা ভালো লাগছে ভালো লাগাটাকে নিয়ে যেন এগোয়। আর এই যে তোমার মতো যে মেয়েরা একটা পার্টিকুলার সোসাইটি অনেক টেরাবেঁকা কথা শুনে বেরিয়ে এসে নিজেকে স্টাবলিশ করার চেষ্টা করছে এবং একই সাথে তাদের পেশা এবং তাদের প্যাশন বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তাদের জন্য কি বলবে? তাদের জন্য কিছুই বলার নেই আলাদা করে, কারণ এই টেরাবেঁকা কথা বা এই বিরূপ মন্তব্যগুলোই আমাদের কোথাও না কোথাও কিন্তু কাজের মানে অনুপ্রেরণা, আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। এই পুরুষতান্ত্রিক সমাজে আমাদের যে মূল্যবোধ, নারীদের যে মূল্যবোধ, সেটাই কিন্তু আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অতএব প্রতিটা জিনিসই প্রয়োজনীয়। অনেক ধন্যবাদ প্রত্যুষাদি, খুব সুন্দর একটা এপিসোড হলো, জমজমাট। আর আড্ডাটা এত ভালো জমে উঠেছে, এপিসোডটা শেষ করতে একদম ইচ্ছা হচ্ছে না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা। তাই আজকের মতো এখানেই আমাদের বিদায় নিতে হবে। তবে তার আগে আরও একবার ওই কথাটা মনে করিয়ে দেবো,
যেটা আপনার ভালো লাগার কাজ, যেটা আপনার ভালোবাসার কাজ, যেটা করে আপনি ভালো থাকেন, জীবনের শত ব্যস্ততার মধ্যেও না সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আর যে কাজটা করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, তখন দেখবেন আপনার ওই দিনের শেষের ক্লান্তিটাকে আপনার ওই ভালোবাসার কাজটা কিন্তু কাটিয়ে দিচ্ছে, আপনাকে বাঁচার রসদ যোগাচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থাকুন, নিজের ভালো লাগার কাজের চর্চা চালাতে থাকুন। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।